রাজধানীতে বিএনপি ও জামায়াতের আলাদা মিছিল বিক্ষোভ। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ নেতাকর্মী গ্রেফতার। নিরাপত্তা ঝুঁকি নেই দাবি ডিএমপি কমিশনারের। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট এবং ডিবি সহ অন্যান্য বিশেষায়িত ইউনিট সমূহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। কিছু মানুষের জন্য ভালো উদ্যোগ নষ্ট হওয়ায় হতাশ শিক্ষামন্ত্রী। চট্টগ্রামে উচ্চ মাধ্যমিকের কেন্দ্র পরিদর্শনে গিয়ে বললেন, শিক্ষা ব্যবস্থাকে এক ছাতার নিচে আনা জরুরি। আপনাদের কমন সাবজেক্টগুলো যদি সকলের কমন সাবজেক্ট হয়ে থাকে তাহলে কমনলি সেন্টার ডিস্ট্রিবিউশন হবে। নো মোর মাদ্রাসা মাদ্রাসা, স্কুল মাদ্রাসা, অল দ্য সেম। উজানের ঢলে পানি বাড়ছে তিস্তা অববাহিকায়। রংপুরের ৩ উপজেলার চর ও নিম্নাঞ্চল আবারও প্লাবিত। শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, যারা দেশের মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্রের পথ রুখে দিয়েছিল, তারা আবারও চুরি করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। দেশবিরোধী ও সার্বভৌমত্ব বিরোধী যে কোনো স্পর্ধা জনগণই প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন রিজভী। প্রতিবাদ সমাবেশে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তি দেশবিরোধী বক্তব্য দিয়ে গুমের রাজত্ব ফিরিয়ে আনার চেষ্টা করলে তা রুখে দাঁড়াবে দেশবাসী। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রতিটি পয়েন্টে সজাগ অবস্থানে বিএনপির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণায় বিএনপি নেতাকর্মীদের এই মিছিল বিক্ষোভ। রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, যারা দেশের মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল, তারা চুরি করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? গুলিস্তানে আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। সেখানে দিনভর সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যান চলাচল সীমিত রাখা সহ সন্দেহভাজনদের তল্লাশিও চলে। ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন তারা। একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ তুলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে, এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। যেই ধানমন্ডি স্বৈরাচার হাসিনার খুনের আতুরঘর হিসেবে পরিচিত, আজ এটি জামাত ইসলাম এবং ইসলামের ঘাঁটিতে পরিণত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সংবাদকর্মীদের ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে চড়াও হয় দলটির নেতাকর্মীরা। তাদের মারধরে আহত হন কয়েকজন সাংবাদিক। পরে জামায়াতের এক নেতা দুঃখ প্রকাশ করেন। এরপর ৩২ নম্বরে কাউকে আর দাঁড়াতে দেয়নি পুলিশ। আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটকও করা হয় একজনকে। বিজিবি, আর্মি, র্যাব, এপিবিএন সব ডিপ্লয় আছে। ঢাকা শহর মোটামুটি নিরাপত্তার চাদরে কয়েক স্তরে ঢেকে দেওয়া হয়েছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আওয়ামী লীগ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। বিক্ষিপ্তভাবে
তারা ঢাকায় আসার চেষ্টা করেছে এবং সেই জন্য আমরা ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে সেই জন্য আমরা সজাগ আছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। রাজধানীর হুসাইনি দালান পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলনে কমিশনার আরও জানান, পবিত্র আশুরা উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল। তাদের মানবতা বিরোধী অপরাধ নিয়ে বিচার চলছে আদালতে। বিচারে তাদের বিরুদ্ধে রায় হলে তাদের নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে এটি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। আওয়ামী লীগের নৈতিক সাহস নেই বলেও মন্তব্য করেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে কিছু জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দ্রুতই এই শ্রমবাজার উন্মুক্ত করা হবে বলেও আশা প্রকাশ করেন ডাক্তার জাহেদুর রহমান। কিছু লুটপাটকারী মাফিয়া চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না। আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তো সরকার সেখানে ব্যবস্থা নেবে। দেশের শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা দরকার। অভিন্ন প্রশ্নে সারা দেশে পরীক্ষা নেওয়া তারই প্রথম ধাপ। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, এসব জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পার্বত্য জেলা পরিষদ সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগ দেয়। এছাড়া কোনো উচ্চ মাধ্যমিক স্কুল বা কলেজ যদি সরাসরি জেলা পরিষদের বিশেষ অনুদানে বা নিজস্ব ব্যবস্থাপনায় চলে তবে তার নিয়োগও পার্বত্য জেলা পরিষদ দিয়ে থাকে। এটি নানা জটিলতা তৈরি করছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তারা এক দেশের ভিতরে আরেক দেশ, আমি এখানে শিক্ষক নিয়োগ দিতে পারি না, আমি ওখানে আমার কোনো জুরিডিকশন নাই, তাহলে উনার জুরিডিকশন হেলাল সাহেব, আমি সেই আলোচনাগুলি করছিলাম। কারণ আমার ভাবনা, হেলাল সাহেবের ভাবনা, আমাদের বাংলাদেশ একটি বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে আরেকটি বাংলাদেশ না। এবং শিক্ষায় যদি আমি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা নেই তাহলেই সকলেই আমরা একত্রিত হব। এ সময় তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা জরুরি। অভিন্ন প্রশ্নে সারা দেশে পরীক্ষা নেয় তারই প্রথম ধাপ। তবে এমন নানান ভালো উদ্যোগ কিছু মানুষের জন্য নষ্ট হয়ে যায় বলে হতাশা প্রকাশ করেন মন্ত্রী। তারা কতটুকু বিবেকহীন বাচ্চাদেরকে পচা খাবার দিয়ে সবগুলি হসপিটালে পাঠিয়েছে। Nobody cares, no civic sense। আমাদের হিউম্যান বিং তাই মনে হয় না, মানে এইভাবে আমাকে মাইক্রো লেভেলে খোঁজ নিতে হয়। তার মানে কি, there is certain people doesn't want to cooperate with us। এইভাবে যদি এখনই আমাদের ভিতরে থেকে আমাদেরকে কোঅপারেশন না করেন, যেটা আমরা ওই যে গুপ্ত বলে জানি আর কি, জায়গায় জায়গায় গুপ্ত। মতবিনিময় সভায় বিশেষ অতিথি চট্টগ্রামের মেয়র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষায় আরও বেশি নজর দেওয়া দরকার। আত্মনির্ভর, স্বনির্ভর এবং সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত নয়, শিক্ষার পাশাপাশি আমাদেরকে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এবং এই শিক্ষাটা শুরু হবে কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে। আমরা দেখেছি গত 5 বছর শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছিল, কিন্তু শিক্ষার মান বৃদ্ধি পায়নি, যার কারণে অনৈতিক শিক্ষায় আমরা দেখতে পেয়েছি এই যে কিশোর গ্যাং, নৈরাজ্য, সন্ত্রাস, দুর্নীতি গত 17 বছর আমরা দেখেছি।
এ সময় শিক্ষকরা তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন। পরীক্ষা কেন্দ্র নিয়ে জটিলতা কমাতে 4টি ইউনিয়ন নিয়ে একটি আলাদা পরীক্ষা কেন্দ্র করার চিন্তা আছে বলে আশ্বাস দেন মন্ত্রী। আল আমিনা কহন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চীনের দালিয়ানে আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আয়োজিত 17তম বার্ষিক সামার দাভোস ফোরাম 2026-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে বেজিং থেকে আরেফিন শাকিল যুক্ত হয়েছেন। আরেফিন, জানাবেন যে এই ফোরামে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন কিনা, এছাড়াও কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে তার বৈঠক হতে পারে? প্রধানমন্ত্রী সম্মেলন সেই সম্মেলন যোগ দিয়েছেন, সেখানে তিনি বক্তব্য রেখেছেন বলে আমরা জানতে পেরেছি। গণমাধ্যমে প্রবাসীদের সংরক্ষিত আসলে অনেক খবরই গণমাধ্যমের কাছে এখন পর্যন্ত পরিষ্কার নেই। খানিক বাদেই সেই সম্মেলন শেষে সময় 6:30 প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন তিনি এই বৈঠকের বিষয়ে, জলবায়ু সম্মেলনের বিষয়, সার্বিক বিষয় নিয়ে তিনি গণমাধ্যমকে ব্রিফ করবেন। এর আগে ঘিনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। খুব স্বাভাবিকভাবে সেখানকার দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। এছাড়া মঙ্গলের প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু আজ আলোচনা হবে এবং আজকের এই মঙ্গলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরপরই দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রধানমন্ত্রীর যে কর্মসূচি চীনের প্রথম দিনে সেই কর্মসূচির সমাপ্তি টানবে। আগামীকাল মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে সেখানে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে তিনি অংশ নেবেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন। এবং আরেফিন শাকিল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বেইজিং থেকে। তবে দূরত্ব এবং কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমরা পুরোপুরি বুঝতে পারছি না। তবে আরেফিন, আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই দর্শকদের জানিয়ে দেব প্রধানমন্ত্রীর চীন সফরের প্রথম দিনের যে কার্যক্রমগুলো রয়েছে। 2007 সালে কিশোরগঞ্জের করিমগঞ্জের দেওপুর এলাকায় বর্জু মিয়ার ছেলে জামান হত্যা মামলায় বিচারিক আদালতে খালাস পাওয়া 8 আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের দেওয়া খালাসের রায় কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। মঙ্গলবার জামানের বোন হাওয়া আক্তারের করা রিভিশনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এ আদেশ দেন। আইনজীবী জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জে দেওপুর এলাকার বারজু মিয়ার ছেলে জামান 2007 সালের 23 নভেম্বর জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে খুন হয়। পরদিন বর্জু মিয়া থানায় মামলা করেন। 2011 সালের 22 ফেব্রুয়ারি 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার শেষে 2025 সালের 3 জুন অতিরিক্ত দায়রা জজ আদালত বিচারক সাবরিনা আলী সব আসামিকে খালাস করে রায় দেন। পরে জামানের বোন ও মামলার সাক্ষী হাওয়া আক্তার নিম্ন আদালতে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করেন। রাজধানীর বিভিন্ন থানায় জুলাই হত্যাযজ্ঞের আরও 3 মামলায় জামিন আবেদন করেছেন সাবেক মন্ত্রী দীপু মুনি। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে যে কোনো দিন হতে পারে শুনানি। এর আগে তাকে 2 মামলায় জামিন দেন হাইকোর্ট। এছাড়াও আরও 13 মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এখন পর্যন্ত দীপু মুনিকে অন্তত 39টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাকাণ্ড ও জুলাই হত্যাকাণ্ডের মামলায় তার বিচার প্রক্রিয়াধীন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 আগস্ট রাতে রাজধানীর বাড়িধারা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে জুলাইয়ের একাধিক হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন শুনানি নিয়ে হাইকোর্টে রুল শুনানি হবে আগামী সপ্তাহে। ঘর থেকে বেরোনোই যেন অভিশাপ রাজধানীর বাসাবো, মাদারটেক, সিপাহীবাগ কিংবা মালিবাগ রেল ক্রসিংয়ের আশপাশের বাসিন্দাদের। পথে ঘাটের উন্নয়ন ও সংস্কার কাজ ঝুলে আছে দীর্ঘদিন ধরে, ফলে যানজটে এখানকার নগরবাসীর ভোগান্তি। অনেক পথচারীর আক্ষেপ, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত টনক নড়বে না কর্তৃপক্ষের। সহকর্মী তানভীর মৌসুমীর রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম ও পার্থ রায়। এবড়ো থেবড়ো উঁচু নিচু রাস্তা, কোথাও ইটের চাদোয়া, কোথাও আবার ইটই নেই। সামান্য বৃষ্টিতে পানি জমে একাকার অবস্থা, যানবাহন চলাচলেও ভোগান্তির অন্ত নেই। দুর্ভোগের এখানেই শেষ নয়। নিয়মিত বিরতিতে আসতে থাকা সাময়িক অসুবিধা এবার যেন স্থায়ীভাবেই গেড়ে বসেছে জনবহুল ব্যস্ত এ সড়কে। বাসাবো, গোরান, মাদারটেক অঞ্চলের মানুষ রাস্তার বেহাল দশাকে যেন নিজেদের অমোঘ নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন। মন্ত্রী মহোদয় বলছে যে রাস্তাটা অতি শিগগিরই আমাদের করে দিবে, এখনো কোনো নেই, গাড়ি ঘোড়া আসতে অনেক প্রবলেম হয়। 15-16 বছর যাবত আমরা ভাঙা দেখছি,
কোনোদিনই এটা পূর্ণাঙ্গ মেরামতের চেষ্টা করা হয়নি। রাস্তা কাটাতে মনে করেন আপনার ঝাঁকানিতে অনেক সমস্যা হয়। ভাবলাম নতুন সরকার আসছে, আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তনই হইতেছে না। আর এই রাস্তা ঠিক হয় আবার ভাঙে, ঠিক হয় আবার ভাঙে। টেম্পু স্ট্যান্ডের এই পাশে আবার পাইপ এনে রাখছে, এটার আবার খুঁজবো কিনা আল্লাহ মাবুদি ভালো জানে, আমরা জানি না। ওইটা খুঁজলে তো আরো 1-1.5 বছর যায়। এ রাস্তার সংস্কার কাজ ঝুলে আছে 2 সরকারের আমল ধরে। এলাকাবাসীদের আক্ষেপ, কোনো সরকারই দুর্ভোগ লাঘবে আন্তরিকতা দেখায়নি। রোগী একদম মুমূর্ষ অবস্থা, এই অবস্থায় তাকে মাইক্রো দিয়ে নিয়ে যেতে হয়েছে ওই রামপুরা মেরুল বাড্ডা রোড দিয়ে। মন্ত্রী বাসা যাইতে হলে এই রাস্তাটাই মেন, এই রাস্তা খুঁজতে গেলে অনেক মানুষ আসতে পারে না। ওনার বাসা থেকে শুরু করে একদম নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত, বিশ্বর থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তার দুর্ভোগ 2 বছর প্লাস হয়ে গেছে। বাসাবো গোরান মাদারটেক এসব এলাকায় যারা থাকেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এমন সমস্যার সম্মুখীন তারা, যার আদৌ কোনো প্রতিকার হচ্ছে না। আর এই এলাকাগুলো পড়েছে ঢাকা 9 সংসদীয় আসনে, যেখানকার এমপি হাবিবুর রশিদ হাবিব, যিনি শুধু একজন এমপি নন, বরং তিনি একজন প্রতিমন্ত্রীও, যার বাসা এখান থেকে আর কিছুটা দূরে। স্বয়ং তার বাসার সামনেই যদি সংস্কার কাজের এমন ধীরগতি হয়ে থাকে, তাহলে অন্যান্য জায়গার সংস্কার কাজের অগ্রগতি কত দূরে গেল? বাসাবো থেকে সামান্য এগিয়ে সিপাহীবাগ টেম্পো স্ট্যান্ড, সেখানে ওয়াসার স্যানিটেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট চলমান। বিশাল বিশাল গর্ত করে রাখায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কার্যত কোনো যানবাহনই চলার উপায় নেই সেখানে। রাস্তার মাঝে তাই ভ্রাম্যমান দোকান। 2 বছর 2.5 বছর ধরে রাস্তাটা কাটা, এই রাস্তাটা ঠিক হয় না। এই রাস্তার কামই হলো 15 দিনের কাম, কিন্তু 2-2.5 বছর ধরে কেন এই রাস্তাটা কাটি রাখছে? রোজার ঈদের আগে এগুলো ধরছে, মানুষের যে ভোগান্তি করছে, এই বিশ্বের মধ্যে আরো ভোগান্তি বেশি। এবার এগোনো যাক আরও সামনে। মালিবাগ রেল ক্রসিং জনদুর্ভোগের আরেক বড় নিদর্শন। সেখানে আবার চলছে উড়াল সেতুর কাজও। এবড়োথেবড়ো রাস্তা এখানে মৃত্যুফাদের সমার্থক। রাস্তার দুরবস্থার কারণে ক্ষণে ক্ষণে সৃষ্টি হচ্ছে যানজট। আবার একই রাস্তা দিয়ে পারাপারে ব্যস্ত সব বয়সের পথচারীরা। যে জায়গায় আমাদের 5 মিনিট সময় লাগে না, যে আমাদের 1 ঘন্টা লাগে খিলগো থেকে এখানে আসতে। একটা রিস্ক থাকে না, তো বাচ্চাটা নিয়ে যাইতে তো আমার ভয় লাগে। চলাচলের ফুটপাত পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কোথাও আবার ফুটপাতের উপরই দোকান। না ফুটপাত নাইকা, সব জায়গায় এই যে দোকান, একটু একটু করে দোকান আছে। বৃদ্ধ মানুষ, বয়স্ক লোক মানুষ হাঁটতে পারে না, গাড়ি দৈনিক একটা উল্টা জায়গা। এটা কিন্তু পুরা ফুটপাত, দেখেন ফুটপাতের অবস্থা, কোনো মানুষ হাঁটতে পারে? সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী নিজেও ভুক্তভোগী। কি ব্যবস্থা নেবেন তিনি? মাদার থেকেই জন্ম, মাদার থেকে বেড়ে ওঠা, ওই বাসায় থাকি, মাদার থেকেই থাকি। আমি প্রতিদিন প্রায় 3-4 বার এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমার যাতায়াত। সিটি কর্পোরেশন বলে যে তাদের ফান্ডের সমস্যা রয়েছে, যেহেতু তারা হঠাৎ করে দায়িত্ব পেয়েছে। যে গতিতে এই কাজটি চললে আর দ্রুত আমরা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতাম, সেই হিসাবে এই গতি নেই। কাজগুলি সমন্বিতভাবে গড়ে ওঠে নাই। এই ব্যাপার নিয়েও আমাদের সরকারও কাজ করছে। যেখানে খোদ এমপি ভুক্তভোগী, সেখানে লাখো মানুষের মুক্তির চাবিকাঠি আসলে কার হাতে, সেই প্রশ্ন রয়েই যায়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের 3 উপজেলার চর নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় নদী তীরবর্তী নিচু এলাকায় পানি ঢুকতে থাকে। তলিয়ে যায় রাস্তাঘাট, ফসলি জমি, পানি ঢুকেছে বাড়ি ঘরেও। দুপুরে ডালিয়া ব্যারেজ পয়েন্টের তিস্তা পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে পানির তোড়ে গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধ এবং কোলাকান্দে ইউনিয়নের বামতির রক্ষা বাঁধ এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। একদিকে জীবনের 100টি বসন্ত পার করা বিশ্বখ্যাত গ্যাংস্টার দাদিমা, অন্যদিকে 1 বছরের এক নিষ্পাপ শিশু। 1 থেকে 100 বছরের এই বিশাল দেয়াল ভেঙে দুজনেই বুঁদ হয়েছেন 10 নম্বর জার্সির মায়ায়। লিওনেল মেসির প্রতি এই অবিশ্বাস্য ভালোবাসার প্রকাশ পায় অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের দিন গ্যালারিতে। 2 প্রান্তের 2 ভক্তের ছবি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। আর এই ছিল যমুনা নিউজের এখনকার আপডেটগুলো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।